সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে অভিষেকের জনসভা, যুবরাজের গলায় উন্নয়নের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রীর ডুয়ার্স সফরের পরেই বিজেপিতে যোগদান কটাক্ষ বিজেপির। যুবরাজের জনসভার আগে ধূপগুড়িতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। আজ বাসন্তী পুজোর অষ্টমী স্নানে করতোয়ায় উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় ফণির মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি বলেন, 2023 সালের 2রা সেপ্টেম্বর এই মাঠ থেকেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার, সেই প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণ হয়েছে। এবার আগামী 6 মাসের মধ্যে ধূপগুড়ি পুরসভা নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিলেন তিনি। মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন। প্রথম 2.5 বছর বিজেপির বিধায়ক এবং পরের 2.5 বছর তৃণমূলের বিধায়ক ছিলেন। মানুষই বিচার করবেন কে কত কাজ করেছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে শয্যা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি বন্যার সময় মুখ্যমন্ত্রী নিজে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, গরিব মানুষের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থার মতো প্রকল্পের কথাও তুলে ধরেন অভিষেক। জানান, ধূপগুড়িতে বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, বহু মানুষ ঘর পেয়েছেন। সভা থেকে নির্মল চন্দ্র রায়কে জেতানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে আরও উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তৃণমূলের সরকার সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা দিয়েছে। এই দায়িত্ব আমার, তৃণমূলকে জেতাতে হবে। তৃণমূলকে জেতালে আপনি পাবেন, আর বিজেপিকে জেতালে আপনি খোয়াবেন। তৃণমূল জিতলে মানুষের অধিকার সুরক্ষিত থেকেছে, আর বিজেপি জিতলে দেখেছেন কি অবস্থা। 78 বছর পরেও আজকে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। কি এসআইআর, এদের ভোটেই মোদীবাবু নির্বাচন। মানুষ বেআইনি, উনি আইনি। মানুষ অবৈধ আর মোদীবাবু বৈধ। মানুষ অবৈধ, যারা ভোট দিয়ে জয়ন্ত বাবুকে নির্বাচিত করলেন সেই জয়ন্ত বাবু বৈধ। কি সুন্দর, যখন ইচ্ছা মানুষের চোখের জল ফেলেছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। ধূপগুড়ি রুরাল ব্লক এবং ধূপগুড়ি টাউন, অর্থাৎ একটা বিধানসভায় 3টে করে দুয়ারে স্বাস্থ্য চিকিৎসার ক্যাম্প হবে। আপনাকে হাসপাতাল অব্দি যেতে হবে না, সরকার ক্যাম্প করে মানুষকে পরিষেবা করছে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত গরিব মানুষ রয়েছেন যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছিলেন, এই বিজেপি সরকার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্র সরকার দিক আর না দিক, যেভাবে আমরা গত 2 বছরে 32 লক্ষ প্রকৃত প্রাপককে বাড়ি ছাদের ব্যবস্থা করেছি, পাকা বাড়ি হাতে উপহার দিয়ে তুলে দিয়েছি, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা। এই হচ্ছে চতুর্থ প্রতিজ্ঞা। প্রথমটা কি বললাম? লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় কি বললাম? নলবাহিত পানীয় জল। তৃতীয় কি বললাম? দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ কি বললাম? সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা। তাই আমার আপনার সকলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, বাংলার মাটির প্রার্থী
মানুষের প্রার্থী বিজেপির প্রার্থীকে তো দেখছেন বিজেপির লোকেরাই মানছে, আর পিএইচডি ডিগ্রি হোল্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্স ছাড়তে বিজেপিতে যোগদান। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফরকেও কটাক্ষ করে বিজেপি। বুধবার বিকেল বেলায় ডুয়ার্সের চালসার শালবনী সংঘ প্রাঙ্গণে সিপিএম আর তৃণমূল ছেড়ে 30 জন যুবক বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, জেলা সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক মনোজ ভুজেল এবং প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা। উপস্থিত ছিলেন মেটেলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম, মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পবিত্রী রাসাইল, সমতল মণ্ডল যুব মোর্চার সভাপতি রাহুল রায়, বিজেপি নেতা সহদেব কর্মকার, এতুয়া টপ্প, বিবেক ছেত্রী, বাবুয়া চক্রবর্তী, অম্বিকা বাউন প্রমুখ। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সম্পর্কে কটাক্ষ করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল কি বললেন শুনুন। যখন ফ্লাইটে উঠছে এখন আর হেলিকপ্টারে, তখনই কলকাতায় আমাদের তৃণমূলের এমএলএ যা ছিল সব কলকাতায় জয়েন হয়ে গেছে। ফ্লাইট চালসাতে নামছে, চালসাতে জয়েন করে দিলাম। আবার তিনি যখন উত্তরবঙ্গ থেকে কলকাতা যাবে তখন আবার জয়েন করাবো। মুখ্যমন্ত্রীর মুখ যত মানুষ দেখবে আর তৃণমূল নেতাদের মুখ যত মানুষ দেখবে তত মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবে। কারণ এদের মুখ দেখলে মানুষের চোর, চাট্টা, চিটার, বদমাইশ, ধান্দাবাজ, লম্পটদের কথা মনে পড়ে। কারণ এদের চেয়েও খারাপ, বুঝতে পারলেন? মমতা ব্যানার্জিকে উত্তরবঙ্গ কোনো কালেই বিশ্বাস করেনি, ভরসা করেনি, বারবার ঠকিয়েছেন। এই ডুয়ার্সে চা বাগান এলাকার শ্রমিক ভাইদের জঙ্গল সাফ করে দিয়েছেন, নদীর বালু চুরি করে নদীর গতিপথ চেঞ্জ করে দিয়েছেন। আজকে ফরেস্ট সাফ। তৃণমূলের নেতাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে। সমাজের বুকে তাদের 5 পয়সার মূল্য নেই, তারা অচল পয়সা, তাদেরকে মানুষ ঘৃণা করে। ধীমান রায়ের রিপোর্ট। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধূপগুড়িতে ফের শক্তি বাড়ালো বিজেপি। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একযোগে বিজেপিতে যোগদান করলেন কর্মী সমর্থকেরা। ধূপগুড়ি ব্লকের গদেধেয়ার খুঁটি গ্রাম পঞ্চায়েতের 15/104 নম্বর বুথে এদিন এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট প্রায় 40 জন কর্মী ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। দলীয় সূত্রের দাবি আগামী দিনে আরও বহু কর্মী বিজেপিতে যোগ দিতে পারেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা মিতালি রায়, মণ্ডল সভাপতি পলাশ বসাক, বিজেপি নেতা কমলেশ সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। তারা নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। বিজেপি নেতারা জানিয়েছেন এই যোগদান দলের জন্য এক নতুন শক্তি যোগাবে। তারা আরও বলেন আগামী নির্বাচনে বিজেপি ধূপগুড়িতে জয়ী হবে। কাটুলিয়ার 6টা পরিবার 40 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টি জয়েন করলেন। দেখছেন ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবঙ্গে আর উন্নয়ন সম্ভব নয়। তাই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি বাচ্চাগুলা সামনেই বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে বিজেপি এক ভালো ফল হবে। কারণ হচ্ছে উপনির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মহাকুমার ঘোষণা করেছে। এই মহাকুমারে মানুষ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে, কিন্তু এখন মহাকুমারের পরিকাঠামো দেখে বুঝতে পারছে যে মহাকুমার নামে মাত্র মহাকুমার, ভোট বদলি হয়েছে। ওই পৌরসভার যে অবস্থা ওই মহাকুমারের ওই একই অবস্থা। মহাকুমার নামে মাত্র মহাকুমার, এখন আর তাদেরকে আর বিশ্বাস করছে না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজারে প্রচার করলেন। ব্যবসায়ীদের সমস্যার কথাও শোনেন তিনি। জানান, বাম আমলে তৈরি হওয়া এই বাজারের বর্তমানে বেহাল দশা।
ভোটে জিতলে বাজারের পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করবেন। দেবরাজ বর্মন বলেন, বাম আমলে এই বাজারটি গড়ে তোলা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের অবহেলায় এটি আজ বেহাল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরা জানান, বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো সাড়া পাননি। দেবরাজ বর্মনের এই প্রতিশ্রুতিতে তারা আশান্বিত। দেখুন, দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের সময় গড়ে ওঠা বাজার, এবার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আরও উন্নয়ন দরকার পরিকাঠামোগত। তো দীর্ঘ 15 বছর ধরে আমরা দেখছি বাজারটার অবস্থা এইভাবেই পড়ে আছে। বাজারটার পরিকাঠামোগত উন্নয়ন দরকার, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে কোথায় কি দরকার কি প্রয়োজন সেই অনুযায়ী একটা পরিকাঠামো দরকার। এবং আমরা যেটা বলছি, আমরা যদি সরকারে আসি বা আমরা যদি এইখানে বিধায়ক আসনে যদি আমরা জড়িয়ে তাহলে হ্যাঁ লাল সালাম তাহলে আমরা এই যে বয়লখানা বাজার সেটার পরিকাঠামোগত একটা উন্নয়ন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্রেতাদের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করব আমরা। তো দেখুন, বেহাল না, আমার খুব সম্ভবত আমার কাছে যে যেটা তথ্য আছে সেটা ক্লোজটা বন্ধ হয়ে আছে। এবং সেকেন্ড হচ্ছে আরেকটা, আবার যে সবজির ক্ষেত্রে যে ট্রেনগুলো যারা এখানে সবজি বিক্রেতা আসেন বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে হলদিবাড়ি ওই সাইড থেকে যারা আসেন, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে কাশিয়াবাড়ি মন্দঘাট এই জায়গায় ট্রেনগুলো স্টপেজ দিচ্ছে না, ফলে এই সবজি বিক্রেতাদের কিন্তু একটা বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলি কি প্রচারের মধ্যে রাখলেন? সেগুলো প্রচারের মধ্যে যেরকম আমরা রাখলাম, এখানে যখন মানুষকে জিজ্ঞেস করছি যে কী দরকার, কি করতে হবে সরকারে আসলে বা ক্ষমতায় আসলে, তারা কিন্তু এই কথাগুলো তাদের এখানকার দাবি হিসাবে এই কথাগুলো তারা বলছে। পিনাকি শীলের রিপোর্ট। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী খগেন্দ্রনাথ রায় প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। বৃহস্পতিবার তিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সারেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিন চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন সমস্যা ও দীর্ঘদিনের দাবি দাওয়া মন দিয়ে শোনেন তিনি। প্রার্থীকে সামনে পেয়ে শ্রমিকরাও নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন। তাদের সমস্যার প্রতি গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন খগেন্দ্রনাথ রায়। তিনি জানান, নির্বাচনে জয়ী হলে বিধানসভায় চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, জমির পাট্টা প্রদান, চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং রেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি জোরদারভাবে তুলে ধরবেন। ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে এই প্রত্যক্ষ যোগাযোগকেই তিনি তার প্রচারের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন। রাজনৈতিক মহলের মতে মাঠে নেমে এইভাবে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর কৌশল প্রার্থীর প্রচারে নতুন গতি আনছে। ডেঙ্গুয়াঝাড় বাগানে প্রচার করছেন আপনি, জেতার পর বিধানসভায় কোন দাবি মূলত তুলে ধরবেন বাগান নিয়ে? প্রথম দাবিটাই হচ্ছে ন্যূনতম মজুরি, দ্বিতীয়ত হচ্ছে জমির পাট্টা, আর শ্রমিকের এই এলাকার ক্ষেত্রে যে সমস্ত আগে রেশন পেত 4 সপ্তাহে, মালিক রেশন দিত, এখন সরকারের কাছে রেশনটা চলে যাওয়ার পরে 4 সপ্তাহের জায়গায় 1 সপ্তাহ হয়ে গেছে। রেশনটাকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া, চিকিৎসার ব্যবস্থাটা উঠে গেছে, এইটাকে লক্ষ্য করা। তৃতীয়ত হচ্ছে কি, শ্রমিকের ছেলে মেয়েদের ক্ষেত্রে লেখাপড়া যেমন একটা ব্যাপার আছে, এদের একটা চাকরি বাকরির ক্ষেত্রে যে এসটি এসসির যে কোঠাটা, এটা তুলে দেওয়া হয়েছে, যাতে করে শিক্ষিত ছেলেটা মর্যাদা পায়। এটাও একটা বিষয়। আমরা যেটা নিয়ে আন্দোলন করি সেটা বাস্তবে রূপ দেওয়া, এই দাবিটাই হচ্ছে মূল দাবি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ধূপগুড়ি ব্লকের কুরশিমারি এলাকায় এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত কৃষকের নাম পরেশ সরকার, বয়স 60 বছর। পরিবারের দাবি, চলতি বছর তার চাষ করা জমির ফসল ভালো হয়নি। বিশেষ করে ভুট্টা চাষে লোকসানের মুখে পড়েছিলেন তিনি। আর্থিক চাপ এবং মানসিক উদ্বেগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালবেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে পরেশ সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ঠিক কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে
এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, নেমেছে গভীর শোকের ছায়া। তোমার যে মারা গেছে বাবা লাগে, কতক্ষণ আগের ঘটনা? এটা ভোরবেলার ঘটনা। কি কারণে এরকম করলো? বাড়িতে কোনো ঝামেলা ছিল? না, বাড়িতে কোনো ঝামেলা ছিল না, ঝগড়াঝাটি কিচ্ছু হয় নাই, সুন্দরভাবে সবাই ছিলাম। হঠাৎ করে এরকম। আজকের ঘটনা? হ্যাঁ, আজকের ঘটনা। কয়টার দিকের ঘটনা? এটা 4:30 দিকে ঘটনা। এটা কি কারণে করতে পারে বলে মনে হচ্ছে তোমার? এখন আমি সঠিক তো বলতে পারবো না। কি করতো বাবা? বাবা কৃষি কাজ করতো। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার বউ আছে, মা আছে, আমার মেয়ে আছে, ভাই আছে। তুমি কি একাই? না, আমি ভাইয়ের মধ্যে বড়। আচ্ছা, বোন আছে? হ্যাঁ, এখানে দিদি একটা আছে, ছোট বোন আসতেছে, ভাই কেরালা থেকে আসতেছে। আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। হ্যাঁ। মানে হঠাৎ করে কি কারণে এরকম সিদ্ধান্ত নিল উনি, মানে বুঝতে পারছেন না? না, আমরা সঠিক বলতে পারবো না হঠাৎ করে এরকম হইলো কেন। ক্ষেতের ফসলের কি অবস্থা? অতটা ভালো নাই। ক্ষেতের ফসলের জন্য কি এরকম করতে পারে কি মনে হচ্ছে? এখন ধারণা, এখন কোনটা সঠিক বলবো, এখন কি করে কি হলো। মানে কিসের উপর নির্ভর করে সংসার চলতো? সংসার চলতে কৃষিকামের উপরে। কৃষিকাজের অবস্থা কি ভালো না? না। এর জন্য কি করতে পারে? এখন ওইরকমই ধারণা করতে লাগবে। এখন বিজেপি তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে রাজগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে দীনেশ সরকার নির্বাচিত হয়েছেন। তিনি তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে লড়াই করবেন। নাম ঘোষণার পর জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় হারাধন বাবুর বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস দেখা যায়। গেরুয়া আবিরে অকাল হোলি উদযাপন করা হয়। বিজেপির তৃতীয় তালিকায় মোট 19 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছেন কোচবিহার দক্ষিণ থেকে রথীন্দ্রনাথ বসু, ইসলামপুর থেকে চিত্রজিৎ রায় এবং হেমতাবাদ থেকে হরিপদ বর্মন। তো একার লড়াই নয়, এটা সমস্ত বিধানসভার, রাজগঞ্জ বিধানসভার যারা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আপামর জনসাধারণ, তারা সবাই চাচ্ছে পরিবর্তন। এই রাজগঞ্জ বিধানসভায় এবার পরিবর্তন হবে, সেই পরিবর্তন করার জন্যই আমাদের এই লড়াই। কি ইস্যুতে লড়াই হবে? ইস্যু তো সব ইস্যুতে একটাই ইস্যু, দুর্নীতিগ্রস্ত সরকার, কাটমানির সরকার এবং চাকরি বিক্রি করার সরকার, কয়লা বালি বিক্রি করার সরকার, তাদের বিরুদ্ধে স্বচ্ছ এবং সুন্দর একটা সরকার তৈরি হবে, সেইভাবেই আমরা লড়াই করব সারা বিধানসভা। আপনার বিরুদ্ধে তো হেভিওয়েট প্রার্থী স্বপ্না বর্মন, অ্যাথলেটিক, লড়াই একটু দ্বিধা, কি বলবেন? মাঠে খেলতে নামছি, কে হেভিওয়েট সেটা প্রমাণ হবে আগামী 4 তারিখে। স্বপ্নার বিরুদ্ধে কীভাবে লড়াই হবে? তৃণমূল প্রভাবিত স্বপ্না, আর স্বপ্না বর্মন তৃণমূল প্রভাবিত হতে পারে, সাধারণ জনগণ কাদের সাথে আছে? এইবার পরিবর্তনের হাওয়া সারা রাজ্যে তথা আমাদের রাজগঞ্জ বিধানসভায়, এই রাজগঞ্জ বিধানসভাতে পরিবর্তন হবে। এই পরিবর্তনের সুযোগে এই বিধানসভার মানুষ তারা ভুল করবে না, তারা ভুল করতে পারে না, এটা আমার বিশ্বাস। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জানা গেছে, বাহিনীর উপস্থিতিতে এলাকায় এক প্রকার সতর্কতার বার্তা পৌঁছে গেছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন যে বদ্ধপরিকর, এই রুট মার্চ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। অষ্টমী স্নান উপলক্ষে জলপাইগুড়ির আমবাড়ির করতোয়া নদীতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে।
প্রতি বছর অষ্টমী তিথিতে এই নদীতে গঙ্গা স্নান করতে আসেন হাজার হাজার পুণ্যার্থী। এই বছরও ব্যতিক্রম হয়নি। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন স্নান করতে। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। স্নানঘাটের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে সিভিল ডিফেন্সের রেস্কিউ টিম। আমবাড়ি মা গঙ্গা সংঘের উদ্যোগে গত 57 বছর ধরে এই অষ্টমী স্নান ও মেলার আয়োজন হয়ে আসছে। বৃহস্পতিবার মেলার শুভ উদ্বোধন করেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবছরও এই ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হবে। আমাদের এই অষ্টমী স্নান উপলক্ষে অনেক সকাল থেকেই ভিড় জমেছে আমাদের এই করতোয়া নদীর পাশে, মা গঙ্গা মন্দিরের পাশে। এই মা গঙ্গা পূজা উপলক্ষে এই স্নানটা হয়। কথায় আছে গঙ্গায় বারবার, করতোয়ায় একবার। তাই দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুদের সকাল থেকে 5টার থেকেই ঢল নেমে গেছে। আজকে সারাদিনই এইভাবে স্নান হবে। যারাই দূর দূরান্ত থেকে আসতেছে সকলের জন্যই আমরা মঙ্গল কামনা করি। মঙ্গল কামনা করেই আমরা নদীতে আমাদেরকে প্রশাসন থেকে রেস্কিউ টিম দিয়ে রাখছে এবং মা বোনেরা জামা কাপড় চেঞ্জ করে, ইনাদের জন্য চেঞ্জিং বড় করে রুম বানায় দেওয়া আছে। সমস্ত রকম ব্যবস্থাই করা আছে। স্পিড বোটের ব্যবস্থা আছে। স্নানের পাশাপাশি আজকে থেকে 7 দিনের মেলা রয়েছে। আমাদের এই মেলাটা তো মানে বহুত পুরানো, 71 সাল থেকে এই মেলাটা চলে আসছে। মানে আর এই বছর আমাদের এই মেলাটা 56তম মেলা হচ্ছে। প্রতি বছর আজকে প্রায় দীর্ঘ 25-26 বছর থেকে বৃন্দাগুড়ি অঞ্চলের গোকুল ভিটায় গঙ্গা দেবীর যে গঙ্গা স্নান উপলক্ষে আজকে থেকে প্রায় 7 দিন মেলা অনুষ্ঠিত হবে। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন বা জানেন যে বিশেষ করে জলপাইগুড়িতে বা কুচবিহারে নাম করা অনেক মেলা আছে। কুচবিহারের রাসমেলা, আজকে জলপাইগুড়ি জলপেশ মেলা থেকে শুরু করে ভদ্রেশ্বর মেলা থেকে শুরু করে, কিন্তু এই মেলাটা কোনো অংশে কম নয়। যে 7 দিন ব্যাপী গোকুল ভিটায় যে আজকে পূজা মা গঙ্গার যে স্নান, কত পুণ্যার্থী আপনারা দেখবেন কত ভোরবেলায়, ভোর 5টা কেউ 4টার সময় আসে, এত পুণ্যার্থী স্নান করে গঙ্গা দেবে ওখানটা পূজা দেবে। এত হাজারো হাজারো লোক 7 দিন আসবে। মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা। এবারও নিশ্চয়ই আশার ওয়েদারটা খুব ভালো। এবারে হাজারো হাজারো পুণ্যার্থী সেই মেলা দিতে আসবে এবং নিশ্চয়ই আমি আশা রাখবো যে মেলা কমিটি যে আছে, পুলিশ প্রশাসন যে আছে, প্রত্যেকের সহযোগিতা। এবারও গত বছরও যেমন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে, এবারও 2026 যে গঙ্গা যে পূজা উপলক্ষে 7 দিন মেলা হবে, প্রত্যেকের পুণ্যার্থী থেকে শুরু করে আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে মেলাটা সম্পন্ন হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। রজত জয়ন্তী উদযাপিত হলো জলপাইগুড়ির কাদোবাড়ি হাট সংলগ্ন বাসুদেব গার্লস হাই স্কুলে। 2000 সালে এই স্কুল স্থাপিত হয়। এদিন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তিনি বক্তব্য শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং গান তৈরি করেন। তিনি বক্তব্য শেষে আবেগপ্রবণ হয়ে 2টি গান করেন। রজত জয়ন্তী উপলক্ষে সকল ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নাচ, গান, আবৃত্তি, বাঁশি, প্রাক্তনীদের অনুষ্ঠান সহ বহিরাগত শিল্পীদের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা মাম্পি বিশ্বাস জানান, 2000 সাল থেকে পথ চলা শুরু। 2025 সালে 25 বছর উত্তীর্ণ হয়েছে। আজ সেই সমাপ্তি অনুষ্ঠান। বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ, স্কুলের ছাত্রীরা এবং প্রাক্তনীরা সহ বহিরাগত শিল্পীর গান পরিবেশিত হলো। আমাদের বিদ্যালয়ে 2000 সালে পথ চলা শুরু হয়েছিল এবং তার 25 বছর উত্তীর্ণ হয়েছে 2025 সালে। এবং সেই 2025 সাল থেকে আমরা এই রজত জয়ন্তী অনুষ্ঠানটিকে শুরু করেছিলাম। আজ তার সমাপ্তির দিন। আজকে আমরা কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ করতে চলেছি এবং আমাদের এখানে অনেকেই অতিথিরা উপস্থিত হয়েছেন। তার মধ্যে আছেন লক্ষ্যমোহন রায়, ডিপিএসসি চেয়ারম্যান। আজকের দিনটিতে আমাদের সকাল থেকেই কর্মসূচি হলো বিদ্যালয়ে পতাকা উত্তোলন হয়েছে। বৈরাতি নৃত্যের মাধ্যমে আমাদের অতিথিদের বরণ করে নেওয়া হয়েছে।
হয়েছে আমাদের উদ্বোধনী সঙ্গীত, এছাড়াও আছে লোকনৃত্য, বাঁশি লঘু সঙ্গীতের দ্বারা গিটার, বাঁশিবাদক আর কিছু কালচারাল প্রোগ্রাম রাখা হয়েছে, আর আছে ঋতুরঙ্গ অনুষ্ঠান। অন্যদিকে এ বিষয়ে লক্ষ্যমোহন রায় কি বললেন শুনুন। দেখুন, এই প্রোগ্রাম হওয়ারই ছিল। গত বছর হয়তো জানুয়ারির দিকে একটা প্রচেশনের মধ্য দিয়ে 25 বছর পূর্তির যে অনুষ্ঠানের সূচনা, সেই সূচনাটাও পর্বেও আমি ছিলাম এবং বছরভর সারা বছর ধরে চলছিল। যে স্কুলটা স্থাপিত হয়েছিল 2000 সালে, আজকে 2026 সালের 26শে মার্চ মাস। তা আজকে হলো সমাপ্তি অনুষ্ঠান। এই সমাপ্তি অনুষ্ঠানে সকাল 11:30টায় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। 7 দিনভর হয়তো রাত 8টা-9টা পর্যন্ত নানা মতন কালচারাল প্রোগ্রাম চলবে। বিভিন্ন শিল্পীরা আসবে, আমন্ত্রিত শিল্পী, অতিথি শিল্পী সমস্ত ধরনের, এবং আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরাও কিছু সঙ্গীত পরিবেশন করবে, শিক্ষিকারা করবে, লোকাল মানুষ পার্টিসিপেট করবে, গার্জিয়ান যারা আছেন সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমার এখানে আসা। স্যার, আপনি দেখা যাচ্ছে আপনিও গান করলেন দুটো। গান আমি শুনি, অবিরাম গান শুনি, শুনে যেটুকু আমার কণ্ঠে যতটুকু ধারণ করতে পেরেছি সেটুকু না একটু হয়তো মানে কি বলবো, বমি করে দিলাম। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হলো মোহাম্মদ মইনুলকে। বৃহস্পতিবার দায়িত্ব পেয়েই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করার ডাক দিলেন মোহাম্মদ মইনুল। এদিন তিনি বলেন, এর আগে সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখনও সেই দায়িত্ব তিনি নিয়মিত পালন করেছেন। এবার প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করাই প্রধান লক্ষ্য। দল যেভাবে তাকে নির্দেশ দেবে সেভাবেই চলবেন। মোহাম্মদ মইনুল জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসকে জয়যুক্ত করার জন্য সবার কাছে আবেদন জানান। বিগত দিনে আমাকে মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট করা ছিল টাউন ব্লকের। আমাকে কালকে ডেকে আমাকে বললো যে ভাই আপনাকে প্রেসিডেন্টশিপটা দেওয়া হবে। কারণ হলো যে আগের যে ছিলেন আর কি প্রেসিডেন্ট হিসাবে, সে দলের কোনোভাবে কাজ করছে না। তা দেখুন, বিগত দিনেও আমি দলের হয়ে প্রচুর কাজ করেছি। আমার আশা এখন, যেহেতু আমাকে ভাইস প্রেসিডেন্ট দিছে দল, যেহেতু আমাকে একটা দায়িত্ব দিছে, তার দায়িত্ব আমাকে তো পুরা করতেই হবে। তার জন্যে মানে দলের হয়ে এখন আমাদের যেহেতু প্রার্থী কৃষ্ণ দাস মহাশয়, ওনাকে কিভাবে জয়যুক্ত করার চেষ্টা করতে হবে। এখন চারদিকে দৌড়াচ্ছি, যেহেতু আমার একটা পদ দিল ভাইস প্রেসিডেন্ট, তা আমাদের দলকে জেতানোর আমাদের দায়িত্ব থাকবে। আর দল যেভাবে আমাকে চালাবে সেভাবে আমি চলবো। দেখুন, সামনে যেহেতু ইলেকশন, লোকসভা ইলেকশন, এই বিধানসভা ইলেকশন, এই বিধানসভা ইলেকশনে আমাদের মূল যেটা দেখার যে আমাদের ইলেকশনটাকে ঠিকভাবে আগে পার করতে হবে। তারপরে যেটা আমাকে দল যেভাবে আমাকে সেশন দেবে সেভাবে আমি কাজ করব। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে অভিষেকের জনসভা, যুবরাজের গলায় উন্নয়নের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রীর ডুয়ার্স সফরের পরেই বিজেপিতে যোগদান, কটাক্ষ বিজেপির। যুবরাজের জনসভার আগে ধূপগুড়িতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। আজ বাসন্তী পুজোর অষ্টমী স্নানে করতোয়ায় উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।